হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সন্ধ্যে 7টার সময় প্রত্যেকদিন তোমাদের যে ক্লাসটা আমি শুরু করেছি ফুড এসআই পরীক্ষার জন্য চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক ক্লাস। তো সেই অধ্যায় ভিত্তিক ক্লাসের আজ হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা প্রথমত ইতিহাসটা শুরু করেছি, যেহেতু ইতিহাস থেকে বেশি প্রশ্ন থাকে, ইতিহাস এবং স্ট্যাটিক জিকে থেকে। তো প্রথমে আমরা ইতিহাসটা শেষ করব, তারপর ভূগোল করব, এইভাবে করব। তো ইতিহাসের আজ 3 নম্বর অধ্যায় থেকে আমরা প্রশ্ন করব বৈদিক সভ্যতা থেকে। বৈদিক সভ্যতা থেকে আমরা প্রশ্ন করব, আর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি করাচ্ছি, কারণ কারণ হচ্ছে যাতে প্র্যাকটিস সেটে কি হচ্ছে না, সবাই দেখছি প্র্যাকটিস সেট করাচ্ছে, সবাই প্র্যাকটিস সেট করাচ্ছে। তো প্র্যাকটিস সেটে কি হবে, তোমাদের অনেক প্রশ্ন কিন্তু মিস হয়ে যাবে। তো এমন প্রশ্ন দেবে যে হয়তো তুমি করোনি, কিন্তু এই যে আমি এইভাবে চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, এখানে একটাও প্রশ্ন তোমাদের মিস যাবে না। এই যে বৈদিক সভ্যতা থেকে আজ তোমাদের আমি 45খানা প্রশ্ন করাবো, আর প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। ডব্লিউবিসিএস পরীক্ষা, প্রিলিমস মেন্স, মিসেলেনিয়াস পরীক্ষা, এসএসসি এমটিএস, সিএইচএসএল, সিজিএল, সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল, সেগুলোই আমি তোমাদের করাচ্ছি। আর এখান থেকে তোমাদের মিস যাবে না, কমন আসবেই। তো মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখবে। আর তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর যদি আমাদের পেড ব্যাচ এখনো কিন্তু অ্যাডমিশন চলছে, যদি চাও তো ব্যাচে অ্যাডমিশন হয়ে যেতে পারো। সেখানে ব্যাচে অ্যাডমিশন হলে কি হবে, ম্যাথটা তোমরা লাইভ খুব ভালোভাবে করতে পারবে, আর ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে, মক টেস্ট পাবে, ডিটেলস ক্লাস পাবে। ঠিক আছে, তো সমস্ত কিছু তোমরা একসঙ্গে সেগুলো পাবে। যদি কোর্স নিতে চাও নিয়ে নাও, মাত্র 574-এ তোমরা এখন পেয়ে যাবে এত বড় কোর্স। আরও জানতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো, নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? আমরা আজ কি পড়বো, আমরা আজ পড়বো বৈদিক সভ্যতা। ঠিক আছে, এর আগে আমরা কি পড়লাম, প্রথমে পড়লাম প্রাচীন ভারতের ইতিহাস, যেখানে নব্য প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ, এগুলো আমরা পড়লাম। সেখানে মোটামুটি কয়েকটা ইম্পর্টেন্ট ছিল, আমি সেগুলো তোমাদের করালাম। তারপর আমরা কি পড়লাম, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো, সেখান থেকে আমরা 30টা প্রশ্ন করলাম। তারপর আমরা করছি বৈদিক সভ্যতা। এরপর করব আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলন, তারপর করব মৌর্য যুগ, তারপর করব মৌর্যোত্তর যুগ। এইভাবে প্রায় কতগুলো 15টার মতো অধ্যায় হবে। তোমরা যদি বলো, তো অনেকেই হোয়াটসঅ্যাপে তোমরা জিজ্ঞাসা করছিলে যে কোন কোন চ্যাপ্টার গুলো হবে, তো প্রায় 15খানা চ্যাপ্টার হবে, আমি তোমাদের করাবো। তো নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? আমাদের ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। বেদ 4 রকমের: সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। আর ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম বেদ। ঠিক আছে, সব থেকে প্রথমে লেখা হয়েছিল ঋগ্বেদ, অপশন ডি। আর বেদের অপর নাম শ্রুতি, তোমরা প্রত্যেকেই জানো। 2 নম্বর প্রশ্নটা দেখো, 4টি বেদের মধ্যে সংক্ষিপ্ততম বেদ হলো ড্যাশ, যা হিন্দুদের ঐশ্বরিক মর্যাদা, গান ও মন্ত্রের একটি সংগ্রহ। কোন বেদটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম বেদ, অর্থাৎ সেই গ্রন্থটি একদমই ছোট, আর যেখানে ঐশ্বরিক মর্যাদা, গান এবং মন্ত্রের সংগ্রহ, গান মন্ত্র এগুলো কিন্তু সেখানে সংকলিত হয়েছে। সেই বেদটির নাম কি? সামবেদ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, ঋগ্বেদে সে সময়কার মানুষের বসবাস, সে সময়কার মানুষের সংস্কৃতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সামবেদে সে সময়ের মানুষের কি হচ্ছে, মানুষের সে সময়ের ঐশ্বরিক মর্যাদা, গান মন্ত্র প্রভৃতি আছে সাম। আচ্ছা, এই যে অথর্ববেদ, আচ্ছা বাকি দুটোটা আমি একটু পরে বলছি, ঠিক আছে, আমার একটু কনফিউশন হয়ে গেছে। 3 নম্বর দেখো, বেদের অপর নাম কি? বেদের অপর নাম কি? তো বেদের অপর নাম শ্রুতি। ছোটবেলা থেকে 2 ক্লাস থেকে আমরা পড়ে আসছি বেদের অপর নাম শ্রুতি। 45টি প্রশ্ন আছে, তাই দ্রুত করব, না হলে ক্লাসটা কিন্তু লং হয়ে যাবে। 4 নম্বর, 4টি বেদের প্রতিটি বেদের মধ্যে কয়টি অংশ আছে? যে আমাদের 4টি বেদ আছে, সেই 4টি বেদের মধ্যে প্রতিটির মধ্যে কতগুলো করে অংশ আছে? কারেক্ট আনসার কি হবে? প্রত্যেকটির মধ্যে কতগুলো করে অংশ আছে? প্রত্যেকটির মধ্যে আবার 4টি করে অংশ আছে। 4টি বেদ এবং 4টি বেদের মধ্যেই আবার 4টি করে অংশ আছে। দেখো, ফুড এসআই কিন্তু 50 নম্বরের জিকে থাকবে। আর যা কম্পিটিশন এবারে হবে, তোমাদের আমি কিন্তু ডিমোটিভেট করছি না, যা কম্পিটিশন এবারে হবে সেই কম্পিটিশনে নিজের স্থান করে নিতে হলে তোমাকে 45+
নাম্বার তুলতে হবে জিকে থেকে। আর জিকে থেকে 45+ নাম্বার তোলা মানে প্রায় 3500, 3000, 4000 জিকে মুখস্থ করতে হবে। আর সেগুলোও হচ্ছে ইম্পর্টেন্ট বেছে বেছে। যাতা জিকে আমি 10,000 করে নিলাম, কেন 50,000 যাতা জিকে করলে কিন্তু হবে না। ইম্পর্টেন্ট বেছে বেছে 4-5 হাজার করতে হবে। তো 4টি বেদের, প্রতিটি বেদের মধ্যে কয়টি অংশ আছে? 4টি করে অংশ আছে। 5 নাম্বার হচ্ছে, এটা লিখতে ভুল হয়েছে, আর্যরা। আর্যরা, আর্যরা প্রথম কোথায় বসবাস করে? আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল। আর্যরা কিন্তু ভারতের আদি বাসিন্দা নয়, তারা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল। তো সেই আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসবাস করেছিল? প্রথম তারা সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস শুরু করেছিল, তারপর তারা স্থায়ীভাবে পাঞ্জাব অঞ্চলে বসবাস শুরু করছে। নেক্সট দেখো 6 নাম্বার, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? এই যে বর্ণ ব্যবস্থা, জাতিভেদ প্রথা, এই ব্যবস্থাগুলোর প্রথম উল্লেখ পাওয়া যাচ্ছে ঋগ্বেদে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আরেকটা প্রশ্ন এখান থেকে কেমন আসে যে ঋগ্বেদ থেকে কোন, ঋগ্বেদের প্রভাব এখনো মানুষের মধ্যে রয়েছে, সেটা কি প্রভাবটা রয়েছে? এই হচ্ছে যে বর্ণ প্রথা, জাতিভেদ প্রথা, এটা কিন্তু ঋগ্বেদ থেকেই চলে আসছে আর এখনো মানুষের মধ্যে রয়েছে। 7 দেখো, আমাদের মাতৃভূমি ভারত প্রথম কোন গ্রন্থ থেকে জানতে পারি? আমাদের যে মাতৃভূমির নাম ভারত, এটা আমরা প্রথম কোন গ্রন্থ থেকে নামটা জানতে পারলাম? তো কারেক্ট আনসার কি হবে? প্রথম কোন গ্রন্থ থেকে জানতে পারলাম? অপশন এ, বিষ্ণু পুরাণ গ্রন্থ থেকে প্রথম আমরা এই নামটি জানতে পারলাম যে আমাদের দেশের নাম হচ্ছে ভারত। পরবর্তী দেখব আমরা 8, আর্য শব্দটি বোঝায়। আর্য শব্দের অর্থ কি? আর্য হচ্ছে একটি জাতি গোষ্ঠী, নাকি আর্য একটি যাযাবর, নাকি আর্য হচ্ছে একটা ভাষা গোষ্ঠীর মানুষ, নাকি একটি উচ্চতর জাতি? আর্যটা আমরা প্রত্যেকেই বলবো একটা জাতি গোষ্ঠীকে বলা হয় আর্য, কিন্তু এটা আসলে হচ্ছে একটি ভাষা গোষ্ঠী হচ্ছে আর্য। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী দেখো 9 নাম্বার প্রশ্ন, নিম্নের 4টি বেদের মধ্যে কোনটিতে আছে জাদু মন্ত্র বা জাদুবিদ্যার বিষয়? এটা আমি উত্তর বলে দেব না, এটা আমি একটা তোমাদের হোমওয়ার্ক দেব। ঠিক আছে, একটা হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকে তোমরা কমেন্ট করবে যে নিম্নের 4টি বেদের মধ্যে কোনটিতে আছে জাদু মন্ত্র বা জাদুবিদ্যার বিষয়। আর আজকে যে আমি পড়ালাম এই পুরোটা ভালো করে বাড়িতে পড়বে তোমরা প্রত্যেকে, যদি পারো খাতায় নোট করে লিখে নিবে। আর পেড ব্যাচের যারা আছো তাদেরকে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। তো এটা ভালো করে পড়বে। আগামীকাল এর থেকে আমি 2টো বা 3টে প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক হিসেবে জিজ্ঞেস করব, সেগুলো তোমরা কমেন্ট করবে উত্তর। নিম্নের 4টি বেদের মধ্যে কোনটিতে আছে জাদু মন্ত্র জাদুবিদ্যা? কোন বেদে জাদুবিদ্যা আছে? অথর্ববেদ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি কি পড়লাম? ঋগ্বেদে আছে সে সময়ের মানুষের সংস্কৃতি, সামবেদে আছে গান, অথর্ববেদে আছে জাদুবিদ্যা বা মন্ত্র জাদুবিদ্যা। 10 নম্বর দেখো, নিম্নের কোন দেবতা ঋগ্বৈদিক যুগের নয়? তো ঋগ্বৈদিক যুগের যে দেবতাগুলো ছিল সেগুলো সাধারণত প্রাকৃতিক দেবতা ছিল, বা তারা প্রকৃতির পূজা করতেন। কি করতেন তারা? প্রকৃতির পূজা করতেন। যেমন ছিলেন ইন্দ্র, মরুত, অদিতি, এগুলো ছিল তখনকার দেবতা। কিন্তু শিব কিন্তু ঋগ্বৈদিক যুগের দেবতা নন। তাহলে উত্তর কি হলো? অপশন সি, শিব হবে কারেক্ট আনসার। 11, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে? ঋগ্বেদে গায়ত্রী মন্ত্রটা কাকে উৎসর্গ করা হয়েছিল? এগুলো প্রত্যেকটা, এটা WBCS মেন্স এর প্রশ্ন, প্রত্যেকটা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসছে। WBCS মেন্স এই প্রশ্নটা এসেছিল। তো কি হলো কারেক্ট আনসার তাহলে? সাবিত্রী। ঋগ্বেদে যে গায়ত্রী মন্ত্র সেটা সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছে। আর ক্লাস কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি কিছু সাজেশন থাকে আরো অন্যরকম করালে যদি তোমাদের সুবিধা হয় সেটাও বলবে। ফুড এসআই থেকে আর কি ক্লাস চাই, যদি অন্য কিছু ক্লাস চাই সেটাও তোমরা জানাবে। দেখো, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? আর্যদের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ঋগ্বেদ। আর্যদের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ।
13 দেখো ঋগ্বেদের স্তোত্রগুলি ড্যাশ নামে পরিচিত। ঋগ্বেদের যে স্তোত্রগুলি কি নামে পরিচিত ছিল? প্রত্যেকটা যে ঋগ্বেদের স্তোত্র সেগুলো প্রত্যেকটাকে এক একটা সূক্ত বলা হতো। কি বলা হতো? সূক্ত বলা হতো, সূক্ত। পরবর্তী 14 ঋগ্বেদের 10টি খণ্ডে 1028টি খণ্ড রয়েছে, এক একটি খণ্ডকে কি বলা হয়? ঋগ্বেদের কতগুলো খণ্ড? 10টি খণ্ড। 10টি খণ্ডের মধ্যে প্রত্যেকটাতে 1028টি খণ্ড রয়েছে। এক একটি খণ্ডকে কি বলা হয়? এক একটি খণ্ডকে বলা হচ্ছে মণ্ডল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 14 এ। নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, অথর্ববেদ এ কতগুলি খণ্ড আছে? অথর্ববেদে কতগুলো খণ্ড আছে? 20টি। অথর্ববেদে কতগুলো খণ্ড আছে? 20টি। ঋগ্বেদে কতগুলো খণ্ড আমরা পড়লাম? ঋগ্বেদে পড়লাম 10টি খণ্ড, প্রত্যেকটিতে 1028টি করে শ্লোক বা সূত্র। আর অথর্ববেদে 20টি খণ্ড। পরবর্তী দেখো 16, সংস্কৃত পণ্ডিত পাণিনি রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি ড্যাশের উপর লেখা। অষ্টাধ্যায়ী কি ছিল? এই যে গ্রন্থ পাণিনি লিখেছিলেন অষ্টাধ্যায়ী, এটা কিসের উপর লেখা ছিল? এটা ছিল সংস্কৃত ব্যাকরণ। ঠিক আছে, সংস্কৃত ভাষায় লেখা সংস্কৃতের ব্যাকরণ ছিল অষ্টাধ্যায়ী, যেটা লিখেছিলেন কে? পাণিনি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী 17, নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলোর মধ্যে কোনটি বেগার শ্রম বোঝাতে ব্যবহৃত হয়? বেগার শ্রম, বেগার শ্রম বলতে কোনটিকে বোঝাচ্ছে? অর্থাৎ কোন শব্দটিকে আগে বেগার শ্রম বলা হতো? কারেক্ট আনসার হবে এই যে বৃষ্টি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বৃষ্টি যে শব্দটি, এই শব্দটির অর্থ হচ্ছে বেগার শ্রম। 18, ঋগ্বেদের স্তবকগুলিতে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে? ঋগ্বেদের প্রত্যেকটা স্তবকে কোন নদীর কথা বারবার বলা হচ্ছে? যে নদীটার কথা বারবার বলা হয়েছে ঋগ্বেদে, সেই নদীটি হচ্ছে সরস্বতী নদী। ঠিক আছে, অপশন ডি। ঋগ্বেদের স্তবকগুলিতে সরস্বতী নদীর কথা বারবার বলা হয়েছে, 18 ডি। পরবর্তী 19 দেখো, যেসব গ্রাম ব্রাহ্মণদের জন্য অনুমোদিত হতো এবং সেগুলিতে ব্রাহ্মণরা বসবাস করত, সেই গ্রামগুলিকে বলা হয় কি? এই প্রশ্নটাই কয়েকদিন আগেই এমটিএস পরীক্ষা হলো, সেখানে এসেছিল। লাস্ট 2022 সালে যে এমটিএস হয়েছিল সেখানেও এসেছিল এই প্রশ্নটা। তো সেটাকে বলা হচ্ছে ব্রহ্মদেয়। ব্রহ্মদেয় বলা হতো। সেখানে যে ব্রাহ্মণরা ছিলেন, ব্রাহ্মণরাকে থাকার জন্য যে গ্রাম দেওয়া হয়েছিল সেটাকে বলছে ব্রহ্মদেয়। 20 দেখো, ভারতের রাষ্ট্রীয় প্রতীকে দেবনগরী হরফের সত্যমেব জয়তে উদ্ধৃতিটি দেখা যায়, এটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট যে আমি বলবো যে এমন কোনো পরীক্ষা নেই যে আসেনি। ডব্লিউবিসিএস এ অনেকবার এসছে, মিসেলেনিয়াসে এসেছে, সমস্ত পরীক্ষাতে এই প্রশ্নটা এসছে। সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে সব পরীক্ষায় সত্যমেব জয়তে কোন উপনিষদে লেখা ছিল? এটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, সত্যমেব জয়তে। 21 নাম্বার দেখো প্রশ্ন, সুশ্রুত সংহিতা নিম্নের কোন বিষয়টি নিয়ে আলোচনা করে? সুশ্রুত সংহিতা যে গ্রন্থটা, সেটা কোন বিষয় নিয়ে আলোচনা করে? কারেক্ট আনসার কি হবে? সুশ্রুত সংহিতা গ্রন্থটা কোন বিষয় নিয়ে আলোচনা করছে? ধর্ম এবং, আচ্ছা সরি ভুল বললাম, কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, চিকিৎসা। সুশ্রুত সংহিতা যেটা গ্রন্থটা রয়েছে সেখানে চিকিৎসা সম্পর্কে বলা হয়েছে, অপশন বি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 22, বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল? বৈদিক যুগে চেনাব, বর্তমানে আমরা যে নদীটাকে চেনাব বলে থাকি সেটা কি নামে পরিচিত ছিল? যেমন বর্তমানে যে নদীটাকে সটলেজ বলে থাকি সেটা কি নামে ছিল? সেটার নাম ছিল শতদ্রু। বর্তমানে যে নদীটাকে আমরা রবি বা রাভি বলে থাকি সেটা ছিল ইরাবতী, আগে নাম ছিল ইরাবতী। বর্তমানে যে নদীটাকে বিয়াস বলে থাকি সেই নদীটার আগে নাম ছিল বিপাশা, বৈদিক যুগে নাম ছিল বিপাশা। আর যেটাকে আমরা ঝিলাম বলে থাকি সেটার নাম ছিল বিতস্তা। তো এখানে বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত? আস্কিনি। চেনাব নদীটার নাম ছিল আস্কিনি।
চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল? পুরুষনী, বিতস্তা, শতুদ্র? না, চেনাব নদীটার নাম ছিল কি? আশকিনি। কারেক্ট আনসার হবে 22-এর এ। পরবর্তী প্রশ্নটা দেখবো আমরা। 23 নাম্বার দেখো, সর্বপ্রথম কে অশোকের লিপি বা অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন? সর্বপ্রথম কে? অশোকের শিলালিপি সর্বপ্রথম কে পাঠোদ্ধার করেছিলেন? এটা তো আমরা প্রত্যেকেই জানি, অশোকের শিলালিপি সর্বপ্রথম পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তিনি অশোকের শিলালিপি সর্বপ্রথম পাঠোদ্ধার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের সব থেকে বেশি উল্লেখিত নদী কোনটি? দেখো, ফুড এসআই জিকে পড়তে হলে তোমাদের বলে দিয়েছে, ফুড এসআই এবারে জিকে তে চেঞ্জ করেছে কি, তোমাদের বলেছে ইকোনমিক্স এবং ইয়েটা সিলেবাসে দেয়নি, কনস্টিটিউশন, কিন্তু সেখান থেকেও দু একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাই ইম্পর্টেন্ট বেছে বেছে আমরা সেখান থেকে প্রশ্ন কিন্তু কিছু কিছু করতে হবে, একেবারে ছেড়ে দিলে কিন্তু হবে না। আর প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা না করলে কিন্তু সম্ভব নয়। ঋগ্বেদের সব থেকে বেশি উল্লেখিত নদী কোনটি? ঋগ্বেদে কোন নদীটি সব থেকে বেশিবার বলা হয়েছে নাম? কি হবে? সিন্ধু নদী। সিন্ধু নদীটির নাম সব থেকে বেশিবার বলা হয়েছে, সব থেকে বেশিবার বলা হচ্ছে সিন্ধু নদীটির নাম। এক্ষুনি একটা বললাম যে সরস্বতী নদী, তাই এখানে সরস্বতী হবে, কিন্তু ঋগ্বেদের স্তবকগুলিতে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে? সরস্বতী নদী। এই জায়গাটা একটু দেখতে হবে। এটা হবে সরস্বতী নদী, ঠিক আছে, সরস্বতী নদী। প্রশ্নটা দুবার হয়ে গিয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সরস্বতী। পরবর্তী প্রশ্ন দেখো, 24, ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? কারেক্ট আনসার কি হবে? ইন্দ্র। ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা ছিলেন ইন্দ্র। ইন্দ্র ছিলেন ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা। নেক্সট প্রশ্ন দেখো, রামায়ণ অনুসারে রত্নাকরের অন্য নামটি কি ছিল? এটা তো প্রত্যেকেই জানো তোমরা, এটা নতুন করে বলার কিছু নেই। রামায়ণ অনুসারে রত্নাকরের অন্য নাম কি ছিল? রত্নাকরের নাম ছিল বাল্মীকি, ঠিক আছে। 26 দেখো, নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষা গোষ্ঠী? আমরা এটা জানি যে ইন্দো ইউরোপিয়ান বা ইন্দো আর্য যেটা, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম ভাষা গোষ্ঠী। 27, বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা নামে অভিহিত করা হয়েছে? বিতস্তা নামে কাকে বলা হচ্ছে? আচ্ছা, বিতস্তা কিন্তু বিয়াস নদীকে বিতস্তা বলছে, ঠিক আছে। বৈদিক যুগে বিয়াস নদীকে বিতস্তা বলছে, এটা বিপাশাও বলা হতো ওই নদীটিকে, ঠিক আছে। তাহলে বিয়াস নদীকে বিতস্তা বলা হচ্ছে। বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা নামে অভিহিত করা হয়েছে? তো বিয়াস নদী। পরবর্তী দেখো 28, নিম্নের কোনটি বিষ্ণুর পঞ্চম অবতার হিসাবে পরিচিত? বিষ্ণুর পঞ্চম অবতার কে ছিলেন? বিষ্ণুর পঞ্চম অবতার হিসাবে ছিলেন বামন। বামন বলে একজন দেবতা ছিলেন, তিনি হচ্ছেন বিষ্ণুর পঞ্চম অবতার। 29 দেখো, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? কোন যুদ্ধের কথা ঋগ্বেদে বলা হয়েছে? তো 10 রাজার যুদ্ধ, যেটা সেই 10 রাজার যুদ্ধ সম্পর্কে ঋগ্বেদে বলা হয়েছিল। এই যে এতগুলো প্রশ্ন এখান থেকে করছো, এই চ্যাপ্টার থেকে যদি তোমাদের যে কোনো প্রশ্ন আসে এর মধ্যেই পাবে, এর বাইরে কিন্তু থাকবে না। 30 হচ্ছে, বৈদিক সভ্যতা ভারতে কোন নদীর তীরে বিকশিত হয়েছিল? তো বৈদিক সভ্যতা ভারতে যে নদীর তীরে বিকশিত হয়েছিল সেটা হচ্ছে সরস্বতী নদীর তীরে বিকশিত হয়েছিল, অপশন বি। নেক্সট 31, নিম্নের কোনটি বৈদিক সাহিত্যের উদাহরণ নয়? আমরা প্রত্যেকেই জানি বেদ, পুরাণ, বেদাঙ্গ এগুলো হচ্ছে বৈদিক সাহিত্য,
কিন্তু এই যে পূর্ব বা পূর্বা, এটা কিন্তু বৈদিক সাহিত্যের উদাহরণ নয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 32 দেখো, কথা উপনিষদে নচিকেতা নামের এক বালক ও দেবতার মধ্যে কথোপকথনের বর্ণনা আছে, দেবতার নাম হলো কি? কথা উপনিষদ, সেই কথা উপনিষদে কি হয়েছে, উপনিষদের অনেকগুলো ভাগ আছে, যেমন কথা উপনিষদ, মুন্ডক উপনিষদ, এরকম করে। তো কথা উপনিষদে কি হয়েছে, নচিকেতা নামে একজন বালক ছিল, সেই বালকের সঙ্গে দেবতার মধ্যে কথোপকথন হয়েছে। সেই দেবতা কে ছিলেন? যমরাজ। যমরাজ এবং সেই বালকের মধ্যে কথোপকথন আছে। 33 নিম্নেরকে শূদ্রকদের কৃষক হিসেবে বর্ণনা করেছেন। শূদ্রকদের কৃষক বলেছেন নিম্নের কে? কে বলেছেন শূদ্রকদের কৃষক? কারেক্ট আনসার হবে মনু। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মনু শূদ্রকদের কৃষক বলেছেন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। একটা গ্রন্থ আছে মনুস্মৃতি। একটা প্রশ্ন আছে যে কোন গ্রন্থটি ডক্টর বি আর আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছিলেন, বা সমাজ সামনে সেই গ্রন্থটাকে তিনি পুড়িয়েছিলেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে মনুস্মৃতি। এই গ্রন্থটিকে তিনি পুড়িয়েছিলেন। 34 দেখো, শ্রীমদ্ভাগবত গীতা নিম্নের কোন বইটির অংশ? শ্রীমদ্ভাগবত গীতা এটা মহাভারতের অংশ। মহাভারতে যেটা যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ বাসুদেব যে বক্তব্যগুলো অর্জুনকে বোঝাচ্ছেন, বোঝানোর সময় যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো গীতাতে সংকলিত হয়েছে। এটাই মহাভারতের অংশ। 35 দেখো, কোন গুহায় রামায়ণের বিষয়গুলি খোদাই করা অবস্থায় পাওয়া যায়? রামায়ণের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো খোদাই করা ছিল কোথায়, কোন গুহাতে এটা খোদাই করা অবস্থায় পাওয়া যায়? এটা অন্ধ্রপ্রদেশের একটা গুহা ছিল, যে গুহাটার নাম হচ্ছে উন্ডবল্লী গুহা। অন্ধ্রপ্রদেশের উন্ডবল্লী গুহাতে এটা খোদাই করা ছিল। 36 উপনিষদগুলি সংকলিত হয়েছে মোটামুটি কবে? উপনিষদগুলো কখন সংকলিত হয়েছে? আজ থেকে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে, খ্রিস্টপূর্ব 600 অব্দে, মানে আজ থেকে প্রায় 2600 বছর আগে উপনিষদগুলো সংকলিত হয়েছিল। তাহলে 36-এর অপশন এ। পরবর্তী 37, নিম্নের কোন বাক্যটি ঠিক নেই? চলো এরপর আমাদের বিচার করে দেখতে হবে কোনটি ঠিক নেই। ঋগ্বেদ গঠিত হয়েছে 1028টি স্তোত্র নিয়ে, ঠিকই আছে। ঋগ্বেদ অসম আকারে 10টি মণ্ডলে বিভক্ত, এটাও ঠিক আছে। আমরা একটু আগেই বললাম 10টি মণ্ডলে বিভক্ত, প্রত্যেকটিতে আছে 1028টি করে শ্লোক। তারপর ঋগ্বেদ একটি অখণ্ডিত বই, না অখণ্ডিত বই হবে না, এটা খণ্ডিত বই। ঋগ্বেদ কোন একক বই নয়? ঋগ্বেদ কোনো একক বই নয়, এর বেশ কয়েকটি স্তর আছে, ঠিক, এটাও ঠিক আছে। তাহলে কোনটা ঠিক নেই? ঋগ্বেদ একটি অখণ্ডিত বই, এটা তো একটা খণ্ডিত বই, এর বেশ কয়েকটা স্তর আছে। তাহলে অপশন সি, ঋগ্বেদ একটি অখণ্ডিত বই, এই কথাটা কিন্তু এখানে ঠিক নেই। তাহলে অপশন সি কারেক্ট আনসার হলো। 38 দেখো, পতঞ্জলি নিম্নের কোনটির একটি সংকলন গ্রন্থ হিসেবে পরিচিত? পতঞ্জলি কি ধরনের গ্রন্থ? পতঞ্জলি তো প্রোডাক্টের তোমরা নাম জানোই, আয়ুর্বেদিক প্রোডাক্ট। তাহলে আয়ুর্বেদিক যে জিনিসগুলো, সেগুলো সংকলিত হয়েছে পতঞ্জলিতে, ঠিক আছে। তাহলে অপশন, এটা হচ্ছে যোগসূত্র। পতঞ্জলি নিম্নের কোন, তাহলে যোগসূত্র। আচ্ছা এই প্রশ্নটা বাদ দিলাম, এটা একটু আমাকে চেক করতে হবে। এটা আয়ুর্বেদ হওয়ার কথা, ঠিক আছে। চলো এই প্রশ্নটা পরে বলে দেবো নেক্সটে। 39, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন? আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল সপ্ত সিন্ধু অঞ্চলে। তারপর আর্যরা পার্মানেন্টলি থাকতে শুরু করছে পাঞ্জাব অঞ্চলে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 40, ভারতের সবচেয়ে প্রাচীন দর্শন শিক্ষা কোনটি? সবচেয়ে প্রাচীন দর্শন কোনটি? তো হচ্ছে সাংখ্য দর্শন। অপশন বি, সাংখ্য দর্শন হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন দর্শন। 41, কোন সময়ের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়েছে? বৈদিক সাহিত্যগুলো কোন সময় রচিত হয়েছিল?
প্রায় আজ থেকে খ্রিস্টপূর্বের যীশু খ্রিস্টের জন্মের 1500 থেকে 1000 বছর পূর্বে এইগুলো রচিত হয়েছিল বৈদিক সাহিত্য। তাহলে যে পুরাণ উপনিষদ গুলোর থেকে অনেক পুরনো এই বৈদিক গুলো, ঠিক আছে, বৈদিক সাহিত্যগুলো। 42 বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কি ছিল? তারা কি খাবার খেতেন? প্রধান খাবার ছিল দুধ এবং দুধের তৈরি মাখন বা দই, এগুলো তারা বেশি খেতেন। অপালা, লোপামুদ্রা, গার্গী এই 3 বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? এরা ছিলেন বৈদিক যুগে, ঠিক আছে, অপশন এ। 44 দেখো, 44 নাম্বার, নিম্নের কোনটি ভারতের ইতিহাসে বৈদিক সংস্কৃতির মুখ্য প্রভাব? নিম্নের কোনটি ভারতের ইতিহাসে বৈদিক সংস্কৃতির মুখ্য প্রভাব? তো একটু আগে বললাম না, সুদৃঢ় জাতিভেদ প্রথা, এটা বৈদিক সংস্কৃতির সময় থেকেই চলে আসছে, বর্ণ প্রথা হিসেবে এটা চলে আসছে। 45 দেখো, পুরাণের সংখ্যা হলো কতগুলো? তো 18টি পুরাণ আছে। মোট পুরাণ কতগুলো আছে? 18টি। আমাদের আজকের 45টি প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এই প্রশ্নগুলো আজকেই খাতায় লিখে নাও, সমস্তটাই কিন্তু মুখস্থ করে নাও। জিকে আমি যেভাবে করাচ্ছি পরপর পরপর তোমরা কিন্তু করতে থাকো, করে নাও তোমরা প্রত্যেকে। থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ব্যাচে জয়েন হতে চাইলে অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যাও। গাইডেন্স গুরু অ্যাপটা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, প্রত্যেকে ডাউনলোড করে নাও। থ্যাংক ইউ, ভালো থেকো।